কাল শুরু বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। ট্রফি উন্মোচন, দুই অধিনায়কের 2027 বিশ্বকাপের আগে দল গোছানোর সময় চাইলেন মেহেদী মিরাজ। আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। মিডল অর্ডারের শক্তি বাড়াতে লিটন আফিফকে নিয়ে নতুন পরিকল্পনায় টাইগার ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন খেলবেন লেট অর্ডারে, 3 অভিষিক্ত নিয়ে একাদশ পাকিস্তানের। আবারও ক্রিকেট বোর্ডের অনিয়ম নিয়ে সোচ্চার সংগঠকরা। আর্থিক ব্যবস্থাপনায় অদক্ষ বিসিবি, চলছে এফটিআর ভেঙে অভিযোগ। লোকমানের অ্যাডহক কমিটির দাবি জানালেন আলমগীর। এদের আগেই বিপিএল এর প্রাইজ মানি বুঝে পেল চ্যাম্পিয়ন ও রানার্স আপ। ফ্র্যাঞ্চাইজি বোর্ডের পেশাদারিত্বের সন্তুষ্ট কর্তারা। ভবিষ্যতেও কথার ধারাবাহিকতা চায় উভয় পক্ষ। এবং কিছুক্ষণ পর শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট লড়াই। প্রথম দিনেই নিউক্যাসলের মুখোমুখি বার্সেলোনা, আতালান্তার বিপক্ষে খেলবে বায়ার্ন মিউনিখ। শুরু করব বাংলাদেশ পাকিস্তান সিরিজ প্রসঙ্গ দিয়ে। 3 মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। 2027 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের প্রথম পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে। ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে দল গোছাতে সময় চাইলেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে সফররতদের আত্মবিশ্বাস দিচ্ছে পাক ক্রিকেটারদের বিপিএল খেলার অভিজ্ঞতা। হোম অফ ক্রিকেটে প্রথম ওয়ানডে শুরু বেলা 2:15টায়। অনুশীলনে অধিনায়ককে খুঁজে পাওয়া মুশকিল। নামে অলরাউন্ডার হলেও ব্যাটিং কিংবা বোলিং সাম্প্রতিক সময়ে কোনো বিভাগেই ছন্দে নেই। আছে অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন। তার নেতৃত্বে শেষ 13 ম্যাচের 11টাতেই হার টিম বাংলাদেশের। তাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ভবিষ্যৎ অনিশ্চিত। পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হলে হারাতে পারেন নেতৃত্ব। প্রত্যাশা যে পূরণ হচ্ছে না জানেন এই ক্রিকেটার নিজেও, তবে দল গোছাতে সময় চাইলেন আরও। সবার এক্সপেকটেশন যেরকম আমার কাছ থেকে, যে আমি অনেক ম্যাচ জিতাবো, মানুষের সবার এক্সপেকটেশন যেটা, হয়তো সেটা হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে। ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন, তাকে সময় দিলে জিনিসটা আরও সুন্দরভাবে বিল্ড করা যায় টিমকে। আমাকে যতদিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। অবশ্য ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতার পুরো দায়িত্ব আর অধিনায়কের নয়। একদিনের ক্রিকেটে পুরো 50 ওভার ব্যাটিং করতেই ভুলে গেছে টাইগার ব্যাটাররা। পাকিস্তান বধে তাহলে কি আবারও মিরপুরে দেখা যাবে স্পিনারদের দাপট? যাদের বিপক্ষে হোম কন্ডিশন নিতে পারি, অবশ্য চেষ্টা করব সেই রকম কন্ডিশন নেওয়ার জন্য, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আর এট দ্য সেম টাইম আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন, মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। অন্যদিকে র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক ফর্মে নির্ভারী আছে টিম পাকিস্তান। অভিজ্ঞদের বসিয়ে সুযোগ দেয়া হয়েছে বিপিএল খেলা তরুণদের। মিরপুরের কন্ডিশনে তাই মানিয়ে নেওয়া নিয়ে চিন্তা নেই। We just want to give opportunity for our youngsters. কেউই এই সিরিজ থেকে বাদ পড়েনি। আমরা কেবল তরুণদের সুযোগ করে দিতে চেয়েছি, তারা আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশ সিরিজে তাদের সুযোগ করে দিতে চাই। তারা তাদের ভূমিকা সম্পর্কে জানবে, ভবিষ্যতে কি করতে হবে সেটাও। আমাদের তো দলকে বিশ্বকাপের জন্য তৈরি করতে হবে। We just need to. দীর্ঘ 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে মেন ইন গ্রিন। বৈশ্বিক আসরের শেষ 3 দেখায় 3বারই হেরেছে টাইগাররা। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য বিশ্বকাপ বাছাই পর্ব উতরানো। আর তা করতে হলে মিরাজকে যেমন পারফর্ম করতে হবে, তেমনি দলগতভাবে সাম্প্রতিক পারফরমেন্স থেকে ঘুরে দাঁড়াতে হবে টাইগারদেরও। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এর আগে দুপুরে টিম হোটেলে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ট্রফি উন্মোচন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও পাকিস্তান দলপতি শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশ দল প্রায় 4 মাস পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। এই সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার মিশন বাংলাদেশ শুরু করেছে এই সিরিজ দিয়ে। পাকিস্তানকে সিরিজে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ আছে টাইগারদের। একটু ধরেন ভাই, এই যা হইছে একটু জায়গা দেই।
পাকিস্তান সিরিজে নিজের ব্যাটিং অর্ডার চূড়ান্ত করলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিভিন্ন পজিশনে ব্যাট করা মিরাজ এখন থেকে কেবল 7 নম্বরে ব্যাটিং করবেন। মিডল অর্ডারের সমস্যা কাটাতেই এমন সিদ্ধান্ত বলে জানান মিরাজ। অন্যদিকে 2027 বিশ্বকাপ পরিকল্পনায় সিরিজের উদ্বোধনী ম্যাচেই ফারহান, সাদকাত, শামিল হোসেনকে অভিষেক করাবে পাকিস্তান, যার কারণে বাবর, সাইমকে স্কোয়াডে রাখা হয়নি বলে জানান অধিনায়ক শাহিন আফ্রিদি। একটা সময় যে ওয়ানডে ফরম্যাট ছিল বাংলাদেশের জন্য আশীর্বাদ, সেই ফরম্যাটই টাইগারদের এখন সবচেয়ে নাজুক অবস্থা। সরাসরি বিশ্বকাপ খেলাটাও ঝুলে আছে পেন্ডুলামের মতো। পাকিস্তান সিরিজে জয় না পেলে আরও কঠিন হবে সেই পথ। 2023 বিশ্বকাপের পর মোট 7 সিরিজের 5টিতে হেরেছে বাংলাদেশ। ম্যাচের হিসাবে 21 ওয়ানডেতে মাত্র 7 জয়। ফলাফল ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে টাইগাররা। দল ও বোর্ড দুই জায়গাতেই অস্থিরতা স্পষ্ট। অধিনায়কত্ব পরিবর্তন হয়েছে একাধিকবার। বর্তমান ক্যাপ্টেন মেহেদী মিরাজের অধীনেও ভালো সময় ফিরতে পারছে না বাংলাদেশ। সবচেয়ে বাজে ব্যাটারদের পারফরমেন্স। সবশেষ 9 ওয়ানডের মধ্যে কেবল 2 ম্যাচে পুরো 50 ওভার খেলতে পেরেছে টাইগাররা। পাকিস্তান সিরিজের আগে তাই সবার ব্যাটিং পজিশন নিয়ে বেশ সাবধানী লাল সবুজ অধিনায়ক। টপ অর্ডারের বদলে মিডলে খেলবেন লিটন। সবচেয়ে বেশি দোলাচলে থাকা মেহেদী মিরাজও ফিক্সড করেছেন নিজের ব্যাটিং পজিশন। এটা আমাদের অনেক ভালো একটা ফরম্যাট ছিল এবং আমরা অনেক বেশ রেজাল্টও পেয়েছি এবং আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওডিআই ফরম্যাটে। আমাদের যারা এখন আছে তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে ওডিআই ফরম্যাট এমন একটা খেলা যেটা আসলে প্রত্যেকটা সিচুয়েশনে অ্যাডাপ্ট করতে হবে। বাংলাদেশ টিমে আমি প্রত্যেকটা পজিশনেই ব্যাটিং করেছি এবং আমি এটা নিজেও রিয়েলাইজ করেছি যে আমার ব্যাটিংটা কোন জায়গায় সবচেয়ে বেশি এফেক্টিভ হবে টিমের জন্য। আমার এক্সপিরিয়েন্সটা আছে বলারদের সাথে খেলার। আমি যদি 7 নম্বরে ব্যাটিং করি এটা আমার জন্য, আমার কাছে মনে হয় টিমের অনেক হেল্প হবে। সাউথ আফ্রিকা হতে যাওয়া 2027 বিশ্বকাপের আগে পেসারদের দিকেও বাড়তি গুরুত্ব অধিনায়ক ও হেড কোচের। পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা 4 পেসারের মধ্যে 3 জনই খেলতে পারেন প্রথম ম্যাচে। অন্যদিকে পাকিস্তানের জন্য এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। 6 নতুন মুখ স্কোয়াডে, তার মধ্যে 3 জনেরই হবে অভিষেক। অধিনায়ক জানান যার কারণেই স্কোয়াডে নেই বাবর আইয়ুবরা। Opportunity for our youngsters, and they also are our future. দেখুন, কাউকে ড্রপ করা হয়নি। 2027 বিশ্বকাপ পরিকল্পনায় এই সিরিজে নতুনদের দেখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ম্যাচেই সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত ও শামিল হোসেনকে অভিষেক করানো হবে। তারা সাম্প্রতিক সময় দারুণ পারফর্ম করছে এবং আশা করি এই সুযোগ তারা ভালোভাবে কাজে লাগাবে। 3 debutant, and I hope they will play their own game and show their skills. এদিকে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রতি ম্যাচে মাঠে উপস্থিত থাকা সকল দর্শকদের ইফতারের সময় ফ্রি পানি দিতে বেসরকারির একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। বর্তমান ক্রিকেট বোর্ড আর্থিক ব্যবস্থাপনায় অদক্ষ, এফডিআর ভেঙে ব্যয়ভার চালাচ্ছে, অপচয়ও করছে, এমন মন্তব্য করেছেন সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অতি সত্বর বুলবুলের বোর্ডের বিলুপ্তি ঘটবে বলে মনে করেন রফিকুল ইসলাম বাবু। আর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলছেন, বিসিবি নির্বাচনে অনিয়মের বিষয়ে তদন্তের পর বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠনের এখতিয়ার আছে জাতীয় ক্রীড়া পরিষদের। ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ইফতার আয়োজনে এসব কথা বলেন সংগঠকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এখন আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে। ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সমালোচনার তীরে বিদ্ধ ক্রিকেট বোর্ড। লিগ বর্জন করা ক্লাবগুলোর পক্ষ থেকে অনেক দিন ধরেই বলা হচ্ছে কথাটা, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড অবৈধ, সবশেষ নির্বাচন সুষ্ঠু হয়নি। সংবাদ সম্মেলন করে ভোটে অনিয়মের অভিযোগ করে আসছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবুরা। এবার রাজধানীর একটি হোটেলে ইফতার আয়োজনে সেসব কথার পুনরাবৃত্তি করলেন তারা। প্রশ্ন তুললেন বর্তমান বোর্ডের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। যারা এখন ক্রিকেট বোর্ডে আছে এদের আসলে কোনো লজ্জা নেই, এদের সাথে কথা বলতে, এদের সম্বন্ধে কথা বলতে আমাদের আসলে লজ্জা উচিত। আমি যতটুকু জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এখন আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে, সমস্ত কাজকর্ম চালাচ্ছে। লজ্জা যদি থাকে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করে আমাদের দেশের ক্রিকেটটাকে যেন আমরা বাঁচাতে পারি, সেটাই তাদের ভূমিকা রাখা উচিত। আদালতে একটি মামলা বিচারাধীন আছে, সেটা জেলা বিভাগ থেকে, এবং আমরা ক্লাবগুলির পক্ষ থেকে একটি উকিল নোটিশ পাঠিয়েছিলাম ক্রিকেট বোর্ড বরাবর। সেটার উত্তর আমরা পাইনি, সেটাও পেন্ডিং অবস্থায় আছে। আশা করছি সব কিছু মিলেই আমরা একটি এই যে অবৈধ বোর্ড, সেই বোর্ডটা
হয়তো কিছুদিনের ভিতরে আমরা একটি ফলাফল দেখতে পারবো যে বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর দাবি আরও জোরালো হয়েছে তাদের, কারণ আমিনুল হক নিজেও বারবার ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলেছেন। এরই মধ্যে তদন্তের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করেছেন সংগঠকরা। আমাদের বিচারিক যে প্রক্রিয়া সেটা চলমান আছে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের সব ফেডারেশনগুলোর অভিভাবক হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, এবং জাতীয় ক্রীড়া পরিষদ আইনে কিন্তু তাদেরকে ক্ষমতা দেওয়া আছে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেগুলো তদন্ত করে তাদের কাছে যদি প্রতীয়মান হয় যে এখানে কোনো রকমের অনিয়ম হয়েছে, তাহলে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো বডিকে কিন্তু ডিসলভ করে তারা অ্যাডহক কমিটি করতে পারে। সংগঠকদের এমন সক্রিয় অবস্থানে বেশ চাপের মুখে বিসিবি, তা বলাই যায়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তায় মারাত্মক অর্থাভাবে পড়েছেন ক্রিকেটাররা। বিসিবি ও ক্লাবের ঝামেলা মিটিয়ে খেলা মাঠে গড়াতে বারবার অনুরোধ করেও সাড়া মেলেনি। বুলবুলের বোর্ডের নানা সিদ্ধান্তে অসন্তুষ্ট খেলোয়াড়দের একটা অংশ সমস্যা সমাধানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শরণাপন্ন হয়েছে। কোয়াব আমিনুল হকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মিথুন। কোন বোর্ড আসলে খেলা হবে না হবে এইগুলা ডিসাইড করার জন্য আমাদের গভর্নমেন্ট আছে, আমাদের ক্রীড়া পরিষদ আছে। আমরা প্লেয়ার, আমরা মাঠের খেলা চাই, আমরা মাঠে খেলতে চাই। অচল অবস্থা কাটবে কবে? ক্রিকেট বোর্ড আর 50 ক্লাবের দ্বন্দ্বে একরকম স্থবির অবস্থা ঘরোয়া ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগও বিঘ্নিত। অদম্য টি-20 কিংবা বিসিএল ওয়ানডের মতো বিসিবি আয়োজিত আসরে প্রথম সারির ক্রিকেটাররা খেলার সুযোগ পেলেও বাকিদের খবর রাখে কে? আর্থিক অনটনের কথা জানিয়েছেন অনেকেই। ন্যাশনাল টিমের প্লেয়ার থেকে শুরু করে 3rd ডিভিশন পর্যন্ত সবার একটাই ডিমান্ড এখন ঢাকা লিগের কি অবস্থা। ক্লাব এবং বিসিবির মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাতে একমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেটাররা। ইন্টারন্যাশনাল খেলা ছাড়া আমাদের ডোমেস্টিক কোনো খেলা নাই। আর যাও খেলা হচ্ছে ভাই নিজেদের মধ্যে নিজেদের, কোনো কম্পিটিটিভ টুর্নামেন্ট হচ্ছে না। তো নিজেদের খেলা আর কতদিন? আমাদের তো একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতে হবে। দ্রুত সমাধান করে মাঠের ক্রিকেট যেন আবার ফিরে আসে, আমরা সেটাই আশা করছি। এই বোর্ড থাকবে না কোন বোর্ড আসবে সেটা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে খেলা হচ্ছে কিনা। ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি নির্বাচিত হয়ে মোহাম্মদ মিঠুন কথা দিয়েছিলেন সতীর্থদের স্বার্থ দেখবেন সবার আগে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডও সহযোগিতার আশ্বাস দিয়েছিল, কিন্তু নানা বিষয়ে বনিবনা হয়নি দুপক্ষের। লিগ নিয়ে কথাবার্তাও থেকে গেছে অমীমাংসিত। সমাধান খুঁজতে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হয়েছে কোয়াব। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেছি, ওনাকে আমি ডিটেলস জিনিসগুলো আমি ওনার সঙ্গে আলোচনা করেছি। উনি আমাকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি যেহেতু একজন প্লেয়ার ছিলেন, উনি প্লেয়ারদের কষ্টটা বুঝেন, প্লেয়াররা এবং ঢাকা লিগের গুরুত্বটা উনি খুব ভালোভাবে বুঝেন। উনি আমাকে আশ্বস্ত করেছেন উনি এই বিষয়টা যত দ্রুত সম্ভব সমাধান করবেন। যদিও বোর্ডের দাবি লিগের ব্যাপারে আন্তরিক তারা, উদ্দেশ্য প্রণোদিতভাবে ঝামেলা তৈরির চেষ্টা করছে একটি মহল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগেই চ্যাম্পিয়ন ও রানার্স আপ ফ্র্যাঞ্চাইজিকে বুঝিয়ে দেওয়া হয়েছে বিপিএল এর প্রাইজ মানি। সব প্রক্রিয়া শেষ করে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু প্রাপ্য অর্থ হাতে তুলে দেন দুই দলের প্রতিনিধির কাছে। বোর্ডের পেশাদারিত্বে সন্তুষ্ট রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ ভবিষ্যতেও এর ধারাবাহিকতা চান তারা। ঈদের আগেই ক্রিকেটারদের হাতে বোনাসের অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। গেল বিপিএল নিয়ে নানা সমালোচনা থাকলেও একেবারে ভিন্ন ছিল রাজশাহী ওয়ারিয়র্স। অভিষেক আসর হলেও সব কিছুতেই তারা দেখিয়েছে পেশাদারিত্ব, যার প্রতিদানও দিয়েছেন ক্রিকেটাররা। গেল 23 জানুয়ারি বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে হারিয়ে শিরোপার উৎসবে মাতে রাজশাহী ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে উইনিং বোনাস আগেই পেয়েছেন ক্রিকেটাররা। ঈদের আগে আরও এক সুখবর পেলেন তারা, এবার প্রাইজ মানির অর্থ বুঝে পেলেন শান্তরা। বিসিবির পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই অর্থ। চ্যাম্পিয়ন দলকে আমরা ডিক্লেয়ার করেছিলাম 2,75 লাখ, হ্যাঁ, 2,75 লাখ, আর রানার্স আপ টিম 1,75 লাখ। সেইটার মধ্যে আজকে রাজশাহী চ্যাম্পিয়ন
হয়েছে ওনাদের আমরা আজকে 2,75,00,000 বুঝিয়ে দিয়েছি। রানার্স আপের 1,75,00,000 টাকা, আপনারা জানেন যে এটা তো ক্রিকেট বোর্ড হ্যাজ টেকেন ওভার দ্য টিম, সো সুতরাং আমরা করেছি কি যে এই ক্রিকেট বোর্ড যে 1,75,00,000 টাকা পেয়েছে ফ্রম বিপিএল, সেটা আমরা 40% প্লেয়ারদের সাথে শেয়ার করছি। নট অনলি প্লেয়ার ম্যানেজমেন্ট কোচিং স্টাফের সাথে শেয়ার করে আজকে আমরা তাদের সবকে চেক হ্যান্ডওভার করে দিয়েছি। বিপিএল গভর্নিং কাউন্সিলের পেশাদার আচরণে সন্তুষ্ট রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত সময়ে অর্থ বুঝে পাওয়ায় খুশি ক্রিকেটাররাও। ধন্যবাদ জানাতে চাই বিপিএল গভর্নিং কাউন্সিলকে। তারা আমার কাছে মনে হচ্ছে এবার একদম বিপিএল এর শুরু থেকেই প্রত্যেকটি কাজই যেন অত্যন্ত সুন্দরভাবে হয় এবং যথাসময়ে হয়, সেইভাবেই তারা চেষ্টা করেছে। এবং আমার মনে হয় যে এবারে বিপিএল অনেক কিছুতেই একটা উদাহরণ তৈরি করেছে, প্লেয়ার্স পেমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায়, এবং আমাদের উইনিং মানি আমার মনে হয় আমরা যথাসময়ে পেয়েছি, এবং আমার কাছে মিনিটের উদাহরণ হবে। এবং পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিগুলো আরও বেশি করে বিপিএলে তারা আগ্রহী হবে আশা করি। রানার্স আপ চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের মুখেও হাসি ফুটেছে। বোর্ডের তত্ত্বাবধানে থাকা ফ্র্যাঞ্চাইজিটিও প্লেয়ারদের বোনাস হিসেবে বুঝিয়ে দিয়েছেন প্রাইজ মানির 40% অর্থ। প্লেয়াররা খুব খুশি, ডেফিনেটলি। আমার মনে হয় যে প্লেয়াররা খুব ভালোভাবে লুক আফটার হয়েছে বিসিবির মাধ্যমে। কখনোই কোনো কিছু চিন্তা করতে হয়নি খেলার সময়, এবং খেলার পরেও আসলে একটু সময় লেগেছে, মিনস যেহেতু বিসিবি একটা কিছু নিয়মকানুনের মধ্যে যেতে হয়, তো সেটা সবাই বুঝেছিল। ঈদের আগেই টাকাটা পেয়ে গেছে, তো দে আর ভেরি হ্যাপি। থ্যাঙ্কস টু বিসিবি, ডেফিনেটলি। এবং একটা জিনিস এইবার একটা জিনিস প্রমাণ হয়েছে, যদি ম্যানেজমেন্ট খুব ভালো থাকে এবং যেই সাপোর্টটা পাওয়া যায়, এগুলো মানে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো দেখার বিষয় যে আপনার প্লেয়াররা যদি অন্য কোনো কিছু চিন্তা করতে না হয়, মাঠের রেজাল্ট কিন্তু ভালো হয়, মাঠের পারফরমেন্স সবসময় ভালো হয়। বিপিএল গভর্নিং কাউন্সিলের এবারের পেশাদার আচরণের কারণে 13তম আসরে আরও অনেক নতুন ফ্র্যাঞ্চাইজি আসতে পারে বলে মনে করছেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। গ্রুপ পর্বের লড়াই শেষে শুরু হচ্ছে নকআউট পর্বের লড়াই। প্রথম দিনেই মাঠে নামছে জায়ান্ট ক্লাবগুলো। রাউন্ড অফ 16-এর ম্যাচে নিউক্যাসলের মুখোমুখি হবে বার্সেলোনা, আর কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখতে আতালান্তার বিপক্ষে খেলবে বায়ার্ন মিউনিখ। দুটি ম্যাচই শুরু হবে আজ রাত 2টায়। বেশ দাপট নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করে ফুটবল ক্লাব বার্সেলোনা এখন রাউন্ড অফ 16 মিশনে। নিউক্যাসলের বিপক্ষে প্রথমেই তারা নিচ্ছে অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জ, যদিও এই ম্যাচ নিয়ে খুব একটা বিব্রত নয় ব্লকরানা, কারণ চলতি মৌসুমে গ্রুপ পর্বের ম্যাচে জেমস পার্ক থেকে নিউক্যাসলের বিপক্ষে 2-1 ব্যবধানের জয় নিয়ে ফেরে হান্সি ফ্লিকের দল। হেড টু হেড স্ট্যাটেও নিউক্যাসলের তুলনায় বেশ এগিয়ে বার্সা। এখন পর্যন্ত দু দলের 5 দেখায় 4 জয়ের বিপরীতে মাত্র 1 হার স্প্যানিশ চ্যাম্পিয়নদের। সবগুলো ম্যাচই ছিল গ্রুপ পর্বে। এবারই প্রথম দু দল মুখোমুখি হচ্ছে রাউন্ড অফ 16-এ, তাই কিছুটা হলেও এবার সাবধানী অবস্থানে বার্সা। বিলবাওর বিপক্ষে 1-0 ব্যবধানের জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামছে বার্সা। সঙ্গে আছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে লিগ লিডার হওয়ার স্বস্তি। যদিও দলের বেশ কজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে এই ম্যাচে টিম ম্যানেজমেন্ট পাচ্ছেন না ইনজুরির জন্য। যে তালিকায় আছে গাবি, ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও জুলস কুন্দের নাম। আমি জানি প্রিমিয়ার লিগ কতটা কঠিন। বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ এটি। এমন লিগের কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলা মোটেও সহজ কিছু নয়। সুতরাং নিউক্যাসলকে হালকাভাবে নেয়ার কোনোই সুযোগ নেই। ওরা যথেষ্ট ভালো দল, তাছাড়া ম্যাচ খেলবে নিজেদের মাঠে, তাই যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা ওদের সামলাবো। বার্সেলোনার মতোই রাউন্ড অফ 16-এ তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বায়ার্ন মিউনিখ। ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে বাভারিয়ানদের সমৃদ্ধ পরিসংখ্যানই বলছে একথা। দু দলের সবশেষ 16 ম্যাচের 11টিতেই জিতেছে জার্মান জায়ান্ট। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-তে 14 বার খেলে 13টিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। যদিও এবার কাজটা খুব একটা সহজ হবে না বায়ার্ন মিউনিখের জন্য, কারণ চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ইতালিয়ান সেরিয়ার একমাত্র দল হিসেবে রাউন্ড অফ 16-এ আতালান্তা। তাছাড়া যে কোনো জার্মান ক্লাবের বিপক্ষে তাদের রেকর্ডও দুর্দান্ত। সেই দিক থেকে বাভারিয়ানরা বেশ সাবধানী। শারীরিকভাবে ব্যাপক শক্তিশালী এক দলের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। হতে পারে এটা ডর্টমুন্ড ম্যাচের মতোই কঠিন। তারা যেভাবে নকআউটে জায়গা করেছে এটা সবাই দেখেছে। সুতরাং বেশ কঠিন একটা ম্যাচ হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এমন একটা শক্তিশালী ইতালিয়ান টিমের বিপক্ষে খেলার আগে বেশ সতর্ক।
এই ম্যাচের আগে দারুণ এক মাইল ফলকের সামনে হ্যারি কেইন আর মাত্র 2 গোল করলেই প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোলের হাফ সেঞ্চুরি পূরণ করবেন তিনি। তাছাড়া দলের বাকি খেলোয়াড়রাও আছেন বেশ ছন্দে। এসএম ইকবাল, সময় সংবাদ। এফসি নারী এশিয়ান কাপ মিশন শেষ করে আজ দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। রাত 12:50 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে ঋতু মনিকাদের বহনকারী ফ্লাইট। এবার প্রথমবারের মতো উইমেন্স এশিয়ান কাপে খেলেছে ঋতুপর্ণারা। গ্রুপ পর্বের 3 ম্যাচে হেরেছে পিটার বাটলারের দল, তবে হারলেও নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছে লাল সবুজের নারীরা। গতকাল অস্ট্রেলিয়ার পার্থে উজবেকিস্তানের বিপক্ষে হেরে আজ সকালেই দেশের উদ্দেশ্যে রওনা হয় রূপনা মিলি মনিকা চাকমার। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল 9:30টায় থাই এয়ারওয়েজের বাংলাদেশ দল ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। ব্যাংককে কয়েক ঘন্টা যাত্রা বিরতির পর বাংলাদেশ সময় আজ রাত 12:50 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে আফ্রিদারা। এই দলের অনেকেই 1 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট খেলবে, তাই দেশে ফিরেই অনুশীলনে নামতে হবে তাদের। টি-20 বিশ্বকাপ জিতেও বড় শাস্তি পেলেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। তাকে ম্যাচ ফির 15% জরিমানা করেছে আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের দ্বিতীয় ইনিংসে 11তম ওভারে 2টি ছক্কা হজম করেন আর্শদীপ। এতেই মেজাজ হারান তিনি। পরের ডেলিভারিতে ফলো থ্রোতে পাওয়া বল ব্যাটার ডেরেল মিচেলের গায়ে ছুঁড়ে মারেন তিনি। ম্যাচ শেষে এ নিয়ে ক্ষমাও চান আর্শদীপ, যদিও বিষয়টি ভালোভাবে নেয়নি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দায় স্বীকার করেছেন আর্শদীপ ও শাস্তিস্বরূপ আইসিসির কোড অফ কন্ডাক্টের আর্টিকেল 2.9 ধারা অনুযায়ী ম্যাচ ফির 15% জরিমানার সঙ্গে তার নামের পাশে 1 ডিমেরিট পয়েন্ট যোগ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি টি-20 বিশ্বকাপ জয়ের পর ভারত ক্রিকেট দলকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ জয়ের জন্য সূর্যকুমার যাদবদের দলকে 131 কোটি রুপি পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই। ইতিহাসে এটাই বিসিসিআই এর দেয়া সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার। এর আগে 2024 সালে রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর দলকে দেওয়া হয়েছিল 125 কোটি রুপি। এছাড়া আইসিসি থেকেও $3 মিলিয়ন প্রাইজ মানি পেয়েছে টিম ইন্ডিয়া। ইতিহাস গড়া তৃতীয় টি-20 বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমার যাদবরা আইসিসি থেকে পেয়েছেন মোটা অঙ্কের প্রাইজ মানি। প্রথম দল হিসেবে টানা 2 টি-20 বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে টিম ইন্ডিয়া। সেমিফাইনাল, ফাইনালে দাপুটে পারফর্ম করে পুরো ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন বুমরাহ, সঞ্জু স্যামসনরা। 2024 টি-20 বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের বড় অঙ্কের অর্থ পুরস্কার দিয়েছিল ভারত ক্রিকেট বোর্ড। এবারও সবাই অপেক্ষায় ছিল বিসিসিআই এর ঘোষণার। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড এবার অর্থ পুরস্কারে ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। ঐতিহাসিক জয়ের পর খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য 131 কোটি রুপি বোনাস ঘোষণা করেছে বিসিসিআই। এই অর্থ ভাগ করে দেয়া হবে স্কোয়াডের 15 জন খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দলের অন্যান্য সাপোর্ট স্টাফদের মধ্যে। ভারতের গণমাধ্যমের খবর, স্কোয়াডের প্রতি খেলোয়াড়কে দেয়া হবে 6 কোটি রুপি। বাকি 41 কোটি রুপি ভাগ করে দেয়া হবে কোচ ও সাপোর্ট স্টাফদের। 2 বছর আগে রোহিত শর্মার নেতৃত্বে ভারত যখন টি-20 বিশ্বকাপ জিতেছিল, সেবার পুরো দল পেয়েছিল 125 কোটি রুপি। এবার অঙ্কটা বেড়েছে আরও 6 কোটি। 2007 সালে মহেন্দ্র সিং ধোনির ভারত যখন প্রথম টি-20 বিশ্বকাপ জেতে, বোর্ডের পক্ষ থেকে 2 কোটি রুপি পুরস্কার দেওয়া হয়। 2011-তে ধোনির নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পরও ভারতীয় বোর্ড দলকে 2 কোটি রুপি দেয়। এরপর 2024-এ 125 আর এবার 131 কোটি রুপি দিল বিসিসিআই। হরমনপ্রীত কৌরের দল নারী ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বোর্ড থেকে পেয়েছিল 51 কোটি রুপি। এক বিবৃতিতে ভারত দলের প্রশংসা করেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। ঐতিহাসিক অর্জনের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন জানায় বোর্ড। পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ঐক্য, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস দেখিয়েছে ভারতীয় দল। এ জয় দেশের শক্তিশালী ক্রিকেট কাঠামোরই প্রতিফলন।
এই শিরোপা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সাফল্যের মুকুটে যোগ হয়েছে আরও একটি পালক। সিনিয়র ও অনূর্ধ্ব 19 মিলিয়ে ছেলেদের সীমিত ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত 14টি আইসিসি ট্রফি জিতেছে ভারত, যা অস্ট্রেলিয়ার 13 ট্রফির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল শুরু বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ ট্রফি উন্মোচন দুই অধিনায়কের। 2027 বিশ্বকাপের আগে দল গোছানোর সময় চাইলেন মেহেদী মিরাজ। আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আবারও ক্রিকেট বোর্ডের অনিয়ম নিয়ে সোচ্চার সংগঠকরা। আর্থিক ব্যবস্থাপনায় অদক্ষ বিসিবি, চলছে এফডিআর ভাঙিয়ে অভিযোগ লোকমানের। অ্যাডক কমিটির দাবি জানালেন আলমগীর। এবং ঈদের আগেই বিপিএল এর প্রাইজ মানি বুঝিয়ে পেল চ্যাম্পিয়ন ও রানার্স আপ ফ্র্যাঞ্চাইজি। বোর্ডের পেশাদারিত্বে সন্তুষ্ট কর্তারা, ভবিষ্যতেও কথার ধারাবাহিকতা চায় উভয় পক্ষ।